গ্রাম বাংলার শান্ত নিঝুম অন্ধকার রাতে কত যে রহস্য লুকিয়ে থাকে তা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। পিরোজপুরের এক অজপাড়া গায়ে বাস করত মহেন্দ্র বিশ্বাস। লোকটা যেমন প্রভাবশালী তেমনি ছিল তার পাষাণ হৃদয়। বাবা, জ্বলে গেল, আমার গা পুড়ে যাচ্ছে বাবা। একমাত্র ছেলে রাখালের অদ্ভুত চর্মরোগ মহেন্দ্রকে পাগল করে তুলল। কোনো ওষুধে যখন কাজ হলো না, তখন সে দ্বারস্থ হলো এক কুখ্যাত তান্ত্রিকের। বিশ্বাস মশাই, এ রোগ ওষুধে সারার নয়, এ হলো ঘোর অমাবস্যার অভিশাপ। আপনার ছেলেকে বাঁচাতে হলে এক বিধবা মায়ের একমাত্র ছেলের জ্যান্ত হৃৎপিণ্ড লাগবে। সেই হৃৎপিণ্ড বিগ্রহের পায়ের জল দিয়ে ধুয়ে সেই জল রাখালকে খাওয়াতে হবে। বলেন কি ঠাকুর মশাই, এ তো মহাপাপ। লোকে জানলে যে আমায় গ্রাম ছাড়া করবে। তাহলে ছেলের আশা ছেড়ে দিন বিশ্বাস মশাই, মৃত্যু ছাড়া ওর আর কোনো গতি নেই। বুবু, পোলাডারে আমার সাথে একটু বাজারে পাঠাও না, ওরে নতুন জামা কিনা দিমু। সাবধানে নিয়ে যাইস রে বোন, মোরে একখানি তো মানি। কিন্তু খালা ছেলেটিকে বাজারে নয়, নিয়ে গেল মহেন্দ্র বিশ্বাসের জল্লাদদের কাছে। সামান্য কিছু টাকার লোভে সে নিজের আপন ভাগ্নেকে মৃত্যুর মুখে ঠেলে দিল। সেই কাল রাত্রে চন্দ্রগ্রহণের সময় মাসুম বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করা হলো। মোড়লের ছেলে রক্তমাখা পানি খেল, কিন্তু তার রোগ সারল না, বরং পচন আরও বাড়ল। বাচ্চার কলিজা ধোয়া পানি খাওয়ানোর পর সবাই আশা করেছিল মোড়লের ছেলে সুস্থ হবে, কিন্তু ফল হলো উল্টো। ছেলের গায়ের ফোড়াগুলো পচে দুর্গন্ধ বেরোতে লাগলো। মোড়ল সাহেব, কথা ছিল আমারে 2 লাখ টাকা দিবেন, মাত্র 20,000 দিলেন। বাকি টাকাটা এখন দেন, আমি অনেক বড় পাপ করছি। টাকা চাস কোন সাহসে? তোর ভাগ্নের কলিজা খাইয়া আমার পোলার ব্যারাম তো সারল না। যা ভাগ এখান থেকে। বেশি চিল্লাইলে তোরেও পোলার খুনের দায়ে ফাঁসাই দিন। হায় ভগবান, আমি টাকার লোভে নিজের রক্ত বিক্রি করলাম, আর এই হারামি আমারে 1 টাকাও দিল না। আমি এখন বুবুরে গিয়ে মুখ দেখামু কেমনে? বুবু, আমারে তুই জ্যান্ত কুইরা মার। আমি শয়তানের পাল্লায় কইরা তোর মানিকরে মোড়লের হাতে তুইলা দিছি। ওরা তোর পোলারে কাইটা কলিজা দিয়া চিকিৎসা করছে রে বুবু। আমারে মাফ কইরা দে। কি কইলি তুই? তুই আমার বোন হইয়া এই কাজ করলি? তুই আমার পোলারে জমের দুয়ারে পাঠাইনি কয়েকটা টাকার লেগিয়া? যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আজ থেকে তোর মরণ আর মোড়লের মরণ, এই দুইটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। শোক যখন প্রতিহিংসায় রূপ নেয়, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রাধা তার পূর্বপুরুষের সেই প্রাচীন নিষিদ্ধ কিতাব খুলল। নদীর পাড়ের আঠালো মাটি দিয়ে সে তৈরি করল এক মরণ দুধ। কিন্তু পুতুলটি তৈরির সময় বৃষ্টির জল মিশে তা এক অদ্ভুত আকার নিল। শরীর থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। পুতুলের মুখে একটি মন্ত্র পড়া কাগজ ঢুকিয়ে দিলেন। কয়েকদিন পর বাড়ির গুদামে খসখস আওয়াজ শুনে মা সেখানে আলো নিয়ে গেলেন। দেখলেন 6-7 বছরের এক ফুটফুটে সুন্দর বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু তার গা দিয়ে টপ টপ করে পানি ঝরছে। বাপ আমার, তুই ফিরে আইসোস? তোরে যে আমার বুক থেকে কাইরা নিছিল, তাদের বিনাশ না করা পর্যন্ত আমি থামুম না।
এই গোলাম কোনো সাধারণ শিশু ছিল না, ছিল এক ভয়ঙ্কর পিশাচ। সেই রাতেই শুরু হলো প্রতিশোধ। মহেন্দ্রের ছেলে রাখালকে বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া গেল। তার সারা শরীরে ছিল ভেজা মাটির ছাপ। প্রথম আঘাতেই মহেন্দ্রর ছেলে রাখাল মারা গেল, কিন্তু গোলামের ক্ষুধা মেটেনি। 3 দিন পর মহেন্দ্রর স্ত্রী অন্নপূর্ণা যখন রাতে শোবার ঘরে একা ছিলেন, তখন হঠাৎ ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। কে? পাহারাদার? কেউ আছো? অন্ধকার কোণ থেকে একটি ভেজা কাদামাখা হাত তার গলা চেপে ধরল। সে তান্ত্রিকের আস্তানায় ছুটে গেল। ঠাকুর মশাই, আমার ঘর উজাড় হয়ে যাচ্ছে, কেউ এই মূর্তিটারে থামাতে পারছে না কেন? তান্ত্রিক তখন ধ্যানে বসল। তার সামনে রাখা জলের পাত্রটি হঠাৎ টকবক করে ফুটতে শুরু করল। এ কোনো ভূত নয় মহেন্দ্র, এ হলো মাটির গোলাম। রাধা নিজের রক্ত আর চোখের জল দিয়ে এই পিশাচ বানিয়েছে। আপনার বংশ নির্বংশ না হওয়া পর্যন্ত এই গোলাম থামবে না। যার দাপটে একসময় পুরো গ্রাম থরথর করে কাঁপত, আজ সেই প্রতাপশালী মহেন্দ্র বিশ্বাস এক অসহায় ভিখারির মতো রাধার দুয়ারে এসে আছড়ে পড়ল। রাধা, আমারে বাঁচা, তোর ওই শয়তান আমার বংশ শেষ করে দিচ্ছে। আমি তোরে সব দিয়া দিব, সব জমি জায়গা তোর নামে লিখে দিব। তোর ওই রক্তমাখা সম্পদ দিয়ে আমি কি করব? আমার মানিক কি ফিরবে? যদি বাঁচতে চাস, কাল সূর্য ওঠার আগে নিজের সব পাপ স্বীকার করবি আর সব সম্পদ গরিবদের নামে লিখে দিবি। তবেই হয়তো জগন্নাথ তোরে ক্ষমা করলেও করতে পারেন। মহেন্দ্রর বিনাশ হয়েছে ঠিকই, কিন্তু গোলাম থামল না। প্রতিশোধের রক্তস্বাদ পেয়ে সে এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এবার আর জমিদার গাড়ি নয়, গ্রামের নিরীহ মানুষদের সে টার্গেট করতে শুরু করল। সকালে কারোর গোয়াল ঘরে গরুর লাশ পাওয়া যায়, তো রাতে কোনো কৃষকের বীভৎস আর্তনাদ শোনা যায়। পুরো গ্রাম এক জীবন্ত নরকে পরিণত হলো। রাধা নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল প্রতিশোধ নিতে গিয়ে সে এমন এক দানবকে জাগিয়ে তুলেছে যে এখন তাকেও মানছে না। ঠাকুর মশাই, এ আমি কি করলাম? গোলাম তো এখন গ্রামের সাধারণ মানুষকেও মারছে। ওকে থামানোর কোনো উপায় কি নেই? শোনো রাধা, তুমি যে পিশাচকে ডেকেছ, সে এখন রক্তের নেশায় মত্ত। গ্রামের সবাইকে শেষ করার পর সে তার শেষ শিকার হিসেবে তোমাকেই বেছে নেবে। কারণ যে ওকে জাগায় তাকে শেষ না করলে ওর মুক্তি ঘটে না। শোনো, গোলাম তোমার কাছে আসবেই, কারণ সে তোমার আদর পেতে চায়। যখন সে আসবে তখন ভয় না পেয়ে তাকে কাছে টেনে নিবে। আদর করার ছলে তার কপালে চুমো দিয়ে হঠাৎ করে তোমার 2 আঙুল তার মুখের গভীরে ঢুকিয়ে দেবে। মাড়ির এক পাশে দেখবে সেই জাদুকরি নকশা করা কাগজটা আছে। ওটা বের করে সাথে সাথে আগুনে জ্বালিয়ে দেবে। সে অনেক কাকুতি মিনতি করবে, মা বলে কাঁদবে, দয়া চাইবে, কিন্তু এক মুহূর্তের জন্য থামবে না। ওটা পুড়লেই পিশাচটি মুক্তি পাবে। আমি এসেছি, আমাকে আদর করবে না? রাধার বুক ফেটে কান্না এলো, কিন্তু সে তান্ত্রিকের কথা মনে রাখল। সে গোলামকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিল।